আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ক্যালকুলাস 2 বইয়ের একটি গুরুত্বপূর্ণ থিওরেম গ্রিনস থিওরেম সমতলে গ্রিনের উপপাদ্য নামে যে উপপাদ্যটি আছে সেটি আজকে প্রমাণ করব। তো এখানে আমি কিছুটা অংশ লিখে রেখেছি, আমি কথা না বাড়িয়ে সরাসরি এটার আলোচনাতে চলে যাচ্ছি। এই পাশে চিত্র লিখেছি এবং এই পাশে বিবৃতি লিখে তারপর প্রমাণের কিছুটা অংশ লিখেছি। আমি চেষ্টা করব খুবই সহজ ভাষা এবং স্বল্পতম সময়ে এই থিওরেমটি আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো প্রথমেই এই চিত্র অনুযায়ী এখানে যে বিবৃতিটা লিখেছি সেটা হচ্ছে, ধরি এক্স ওয়াই সমতলে আর একটি আবদ্ধ ক্ষেত্র। এই যে এক্স ওয়াই সমতল, এই যে আর, এই আর হচ্ছে একটা আবদ্ধ ক্ষেত্র যা একটি সরল বক্ররেখা সি দ্বারা আবদ্ধ। এই যে সি হচ্ছে একটা সরল বক্ররেখা, এই যে আমি যে বৃত্তটা এঁকেছি এটা হচ্ছে একটা সরল বক্ররেখা। আর এখানে অক্ষের সমান্তরাল সরল রেখা সি কে সর্বাধিক দুইটি বিন্দুতে ছেদ করতে পারবে। এই ব্যাপারটা কিরকম, আমি যদি এরকম একটা সরল বক্ররেখা অঙ্কন করতাম, আমি যদি এরকম একটা বক্ররেখা অঙ্কন করতাম, এখানে যদি আমি এই যে এটাকে ওয়াই এটাকে এক্স ধরি, আর যদি আমি একটা ওয়াই অক্ষের সমান্তরাল যদি একটা সরল রেখা অঙ্কন করি, তখন সেটা দেখেন কয়টা বিন্দুতে ছেদ করতেছে, যে একটা, দুইটা, তিনটা, চারটা বিন্দুতে ছেদ করতেছে। আর আমি যদি এরকম একটা সরল বক্ররেখা অঙ্কন করি, আর তখন তুমি ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা অঙ্কন করি, সেটা কিন্তু এই যে দুইটা বিন্দুতে ছেদ করতেছে। আবার যদি এটা মুছায়া দিয়ে আমি যদি এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা অঙ্কন করি, সরল রেখা, সেটাও কিন্তু এই যে এই সি বক্ররেখাটাকে দুইটা বিন্দুতে ছেদ করতেছে। তার মানে সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করতে পারবে, এই কথাটা এখানে বলা হয়েছে। আর এই অনুযায়ী কিন্তু এই চিত্রটা অঙ্কন করেছি। আর যদি ওই ক্ষেত্রে পি অফ এক্স ওয়াই এবং কিউ অফ এক্স ওয়াই ফাংশন দ্বয় সংজ্ঞায়িত হয়, অবিচ্ছিন্ন হয় এবং ইহাদের অবিচ্ছিন্ন অন্তরক সহগ বিদ্যমান থাকে, তবে আমরা যেই বিষয়টা এখানে লিখেছি এটাই হচ্ছে গ্রিনস থিওরেম, যে ক্লোজড ইন্টিগ্রাল সি পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই ইকুয়াল ডাবল ইন্টিগ্রাল অফ আর ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এক্স, এটা অবশ্যই ডেল হবে, ডি হবে না, ডেল এক্স মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। তো এটা হচ্ছে গ্রিনস থিওরেমের বিবৃতিটা। তো এটাকে সহজভাবে কিভাবে মনে রাখা যায় একটু খেয়াল করুন। ক্লোজড ইন্টিগ্রাল সি পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, এখানে ডিএক্স এর সাথে কি ছিল, পি, আর এখানে ডেল এক্স এর সাথে আছে কিন্তু কিউ, আর এখানে ডি ওয়াই এর সাথে ছিল কিউ, কিন্তু এখানে ডি ওয়াই এর সাথে চলে আসছে পি। তার মানে এই যে পি এবং কিউ, এটা ডিএক্স এর জায়গায় আরেকটা চলে আসছে, আর ডি ওয়াই এর জায়গায় অন্যটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা এটাকে সহজে মনে রাখতে পারেন। আর শেষে হচ্ছে ডিএক্স ডিওয়াই। আচ্ছা, এখন আমরা প্রমাণে চলে যাচ্ছি। ধরি আর কে আবদ্ধকারী বক্ররেখা সি, এই যে আর এটা হচ্ছে একটা আবদ্ধ ক্ষেত্র, আর এটাকে আবদ্ধকারী বক্ররেখা যেটা যে বৃত্তটা অঙ্কন করি যেটা হচ্ছে সি, যেখানে অক্ষের সমান্তরাল সরল রেখা সি কে সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করতে পারবে। এই যে আমি এখানে বুঝিয়ে দিয়েছি, আমরা যদি এখানে ওয়াই অক্ষের সমান্তরাল অঙ্কন করি, সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করতে পারবে। আবার যদি এক্স অক্ষের সমান্তরাল কোনো রেখা অঙ্কন করি, সেটাও কিন্তু এই যে এই সি কে সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করতে পারবে, এর চেয়ে বেশি ছেদ করতে পারবে না। তাহলে ধরি আর কে নিম্নলিখিত দুইটি আকারে প্রকাশ করা যায়। এই যে আর ক্ষেত্রটা আছে, এই আর ক্ষেত্রটাকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে এই যে এক্স, আমরা যে এখানে লিখেছি যে পরিচয়টা দিয়েছি যে পি অফ এক্স ওয়াই হচ্ছে কিউ অফ এক্স ওয়াই, যে এক্স ওয়াই, এই এক্স ওয়াই, এক্সটা হচ্ছে এ থেকে বড় অথবা সমান আর বি থেকে ছোট অথবা সমান, ঠিক আছে। যেখানে এর ফাংশন হচ্ছে এটা, যে এফ অফ এক্স লেস দেন অর ইকুয়াল ওয়াই লেস দেন অর ইকুয়াল এফ টু অফ এক্স। তার মানে এফ অফ এক্সটা কাকে মিন করছে, কাকে বোঝাচ্ছে, ওয়াই কে বোঝাচ্ছে, এই ব্যাপারটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে। আমি এই পাশে লিখে রাখছি যে এফ অফ এক্স এটা সব সময় কিন্তু সব সময় ওয়াই কে বোঝাবে, আর জি অফ এক্স এটা সব সময়, জি অফ ওয়াই এটা সব সময় এক্স কে বোঝাবে। তারপরে এই যে ওয়াই আছে, ওয়াই হচ্ছে সি থেকে বড় অথবা সমান আর ডি থেকে ছোট অথবা সমান, আর জি ওয়ান অফ ওয়াই লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল জি টু অফ ওয়াই। তার মানে যে জি ওয়াই, এই জি ওয়াই সবসময় এক্স কে বোঝাবে, এই যে এক্সটা আছে কিন্তু মাঝখানে, আর এফ অফ এক্স এটা সবসময় ওয়াই কে বোঝাবে। তো এখন আমরা মূলত এই ডান পাশটা নিয়ে কাজ করব, ঠিক আছে। এই ডান পাশে কি আছে একটু খেয়াল করেন, ডাবল ইন্টিগ্রাল অফ ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এক্স মাইনাস ডেল পি ডিভাইডেড বাই ডেল ওয়াই, তারপর হচ্ছে ডিএক্স ডিওয়াই, এটা হচ্ছে আর। একটা বিষয় আপনারা সবসময় খেয়াল রাখবেন, কখনো যদি এরকম থাকে, ধরেন এখানে তিনটা ইন্টিগ্রাল আছে, তারপর আছে ডিএক্স ডিওয়াই ডিজেড, তাহলে
এই যে এই dx এর যে ইন্টিগ্রাল সেটা হচ্ছে এই প্রথমটা, তারপরটা হচ্ছে dy এর, আর তারপরটা হচ্ছে এই যে এই সব শেষেরটা, তার মানে কাছেরটার সাথে কাছেরটার সম্পর্ক, তারপরটার সাথে তারপরটা, তারপরটার সাথে তারপরটা। তো এখানে যে dx আছে dy আছে, তার মানে dy এর সাথে এই প্রথমটা হবে। তো আমরা এটাকে একটু চেঞ্জ করে নিব। চেঞ্জ করে আমরা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করেন। আমরা এই যে ডাবল ইন্টিগ্রাল অফ r আছে এটার সাথে তো এটা ইনটু আছে, তার মানে আমরা একবার এটার সাথে একবার এটার সাথে ইনটু আকারে দেখাইতে পারি। সেটা যে এভাবে ডাবল ইন্টিগ্রাল অফ r, তাহলে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল x, আমরা এটার সাথে দিয়ে দেব dx dy, পরে আছে মাইনাস দিব, মাইনাস যে ডাবল ইন্টিগ্রাল অফ r, এখন এই যে ডেল p ডিভাইডেড বাই ডেল y, এটার সাথেও দিতে হবে dx dy। তার মানে আমরা কিন্তু ওই যে এটা থেকে আমরা দুইটা পার্ট পাই, ঠিক আছে। তো এই দুইটা পার্ট নিয়ে মূলত আমরা কাজ করব। তো প্রথমেই আমরা যে এই অংশটুকু নিয়ে কাজ করব, তাহলে এই অংশটুকু নিয়ে আমি কাজ করছি, বাকিটা আমি পরে মুছে দিব। প্রথম শর্ত 1 এর জন্য আমরা এই শেষের অংশটুকু নিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে লিখছি ডাবল ইন্টিগ্রাল অফ r ডেল p ডিভাইডেড বাই ডেল y dx dy। আমরা এটাকে নিয়ে মূলত প্রথমে কাজ করব। তাহলে আমি নিচে কাজ করছি, এই যে ইকুয়াল, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এই যে ডেল y আছে, ডেল y এর সাথে আমরা এই dy টাকে নিয়ে আসব। তাহলে ডেল p ডিভাইডেড বাই ডেল y এর সাথে আমরা নিয়ে আসব dy টাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ইন্টিগ্রাল, এটাকে আমরা ক্লোজ করে দিয়ে আমরা তারপরে লিখে দেব dx টাকে। তার মানে কি যে আমরা ডেল y এর সাথে dy টাকে নিয়ে আসছি এবং এটাকে একসাথে করে লিখেছি, তারপরে dx টাকে পরে রেখেছি, তার মানে dx এর ইন্টিগ্রাল হচ্ছে এটা, dx এর লিমিট হচ্ছে এটা। এখন এটাকে আমরা এইভাবে একটু কাজ করতে পারি, এই যে আমরা ইন্টিগ্রেশন চিহ্নটা দিলাম, এটা কার, এটা হচ্ছে dx এর। তো x এর আমরা এখানে এই যে এই প্রথম শর্ত নিয়ে কাজ করতেছি, x এর ভ্যালুটা কত, x এর ভ্যালু হচ্ছে a থেকে b পর্যন্ত। তাহলে x ইকুয়াল a থেকে এই যে এখানে b পর্যন্ত। আচ্ছা, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। এই ইন্টিগ্রেশনটা হচ্ছে এই dy এর জন্য। তো এই যে এখানে y টা আছে, এই প্রথম শর্তের জন্য আমরা যে ফাংশনটা পেয়েছি সেইখানে আমরা y ইকুয়াল পাবো f1 অফ x থেকে f2 অফ x পর্যন্ত। তার মানে আমরা যে আপার লিমিটটা দিব f2 অফ x এইটা। আর এখানে কি আছে, এখানে মাঝখানে আছে হলো ডেল p ডিভাইডেড বাই ডেল y dy, এটা ক্লোজ, আর সব শেষে হচ্ছে dx। এখন আমরা একটু কাজ করি। এখন এই যে লোয়ার লিমিট আপার লিমিট x ইকুয়াল, এটা লেখার প্রয়োজন, আমরা শুধু a থেকে b পর্যন্ত দিয়ে দিতে পারি। তারপর আচ্ছা, এখানে একটা বিষয় একটু বোঝার আছে, ডেল p ডেল y এর মানে কিন্তু অন্তরীকরণ। তার মানে কি, ব্যাপারটা মোটামুটি এরকম যে dy অফ p, এটা হচ্ছে একটা অন্তরীকরণ। এখন এর আগে আবার ইন্টিগ্রেশন চিহ্ন আছে, আর সব শেষে আছে dy। তার মানে কি, একই সাথে এই জায়গায় অন্তরীকরণ এবং যোগজীকরণ দুইটা ব্যাপারই কিন্তু বোঝাচ্ছে। তো এই ব্যাপারটা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করি। একটা বিষয় ধরুন এরকম আছে যে 3x²y, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, একবার যদি আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আবার যদি এটাকে ইন্টিগ্রেশনও করি, তাহলে আসলে কি হবে। আপনারা জানেন যে অন্তরীকরণ হচ্ছে যোগজীকরণের একটা বিপরীত প্রক্রিয়া। তো আমরা যদি প্রথমে এটাকে অন্তরীকরণ করি, এই যে আমরা যেহেতু y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তার মানে y ব্যতীত বাকি সবটা হচ্ছে ধ্রুবক। তার মানে যে 3x এটা হচ্ছে ধ্রুবক, যে 3x² হবে, আর y এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করলে 1 হবে। আচ্ছা, এখন আপনারা একটু চিন্তা করুন, যদি আমরা এটাকে আবার ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে। এই যে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দেন, আর এখানে দেন এই যে dy। তো ইন্টিগ্রেশন করলে এই যে এই dy ব্যতীত বাকি সবটা হচ্ছে কি ধ্রুবক। তার মানে এখানে কি হবে 3x² যদি হয়, আর ইন্টিগ্রেশন অফ dy মানে কিন্তু y। তার মানে কি, আমরা যদি কখনো 3x²y কে একবার অন্তরীকরণ করি, অন্তরীকরণ করার পর যদি আবার সেটাকে যোগজীকরণ করি, তাহলে মূলত এই সে আগের ভ্যালুটা আসে। অর্থাৎ কোনো একটা ফাংশনকে অন্তরীকরণ করার পর আবার যদি ইন্টিগ্রেশন করি, তখন আসলে সেই ফাংশনটাই ফেরত আসে। তো এখানেও মূলত সেম কাজটাই হবে, এই যে ডেল p ডেল y, আবার এটাকে ইন্টিগ্রেশন করলে আবার আসলে কিন্তু এই p টাই হয়ে যাবে আবার, ঠিক আছে। আর p কি ছিল, আমরা এখানে শুরুতেই পরিচয় দিয়ে নিয়েছি, p ছিল xy। তাহলে এই জায়গায় আমরা p এর সাথে xy টা লিখে দিব, কারণ p এর পরিচয়টা আমরা শুরুতেই দিয়েছিলাম। আচ্ছা, আর এখন আমাদেরকে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাইতে হবে। তো আপার লিমিটটা এখন এই পাশে বসবে, যে y ইকুয়াল ছিল f1 অফ x থেকে f2 অফ x পর্যন্ত, এইটা। তো এখন আমি এই পাশটা মুছে আমি বাকি অংশটুকু একটু লিখবো। আর পাশে এখানে ছিল কিন্তু dx। এখন আমরা এই যে এখানে
লিখব ইন্টিগ্রেশন লিমিট a থেকে b পর্যন্ত, এই যে এখানে পি এক্স ওয়াই ছিল, তাহলে লিখছি এখানে পি এক্স ওয়াই। এই যে এখানে f2x আর f1x, f অফ x টা সবসময় কাকে প্রতিনিধিত্ব করে, কাকে বোঝায়, y কে বোঝায়, আমি শুরুতে বলেছিলাম। তার মানে আমরা যে এখন এই যে f অফ x এর ভ্যালুটা যে বসাবো, এটা কার পরিবর্তে বসাবো? যেহেতু f অফ x টা y কে বোঝাচ্ছে, আমরা এই যে এই y এর পরিবর্তে কিন্তু বসাবো। তাহলে এখানে আছে p অফ x, x x এর মতো থাকবে, আর y এর জায়গায় আমরা বসাবো, প্রথমে আপার লিমিট বসাইতে হয়, তাহলে f2 অফ x, তারপরে সূত্র অনুযায়ী, নিয়ম অনুযায়ী মাইনাস দিতে হয়, মাইনাস দিয়ে আমরা আবার এখন যে p অফ x, এখন আমরা লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট হচ্ছে f1, এই যে f1, এটা হয়ে গেল। আর এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, সব শেষে অবশ্যই আছে কিন্তু dx। এখন এই ইন্টিগ্রেশন দিয়ে আমরা এই সবটাকে গুণ করে দেব, একবার প্রথমটার সাথে একবার দ্বিতীয়টার সাথে। যদি গুণ করি তাহলে a থেকে b পর্যন্ত p অফ x, f2, আর এটার সাথে হবে অবশ্যই এই dx টাও, তারপর হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন লিমিট a থেকে b পর্যন্ত p অফ x আর f1, পাশে হচ্ছে dx এইটা। তো এখন আমরা এই অংশটাকে সবার আগে লিখে ফেলি, মাইনাস ইন্টিগ্রেশন a থেকে b পর্যন্ত p অফ x f1 dx, এটাকে আগে লিখলাম। আর তারপর লিখবো এটাকে যে প্লাস ইন্টিগ্রেশন a থেকে b p অফ x, f2 এর সাথে হচ্ছে dx। এখন আপনাদেরকে আরেকটা বিষয় একটু বুঝতে হবে, আমি যদি এখানে একটা চিত্র অঙ্কন করি, যে এটার মতো করে হুবহু আঁকলাম। এখন আমরা প্রথমে এখানে f অফ x যেহেতু করেছি, আমরা এই যে x অক্ষের সমান্তরাল করে আমরা এটাকে কাটবো, x অক্ষের সমান্তরাল করে যদি কাটি, এই যে এটা ডিরেকশন কিন্তু ছিল এন্টি ক্লক, এই যে এইদিকে কিন্তু ছিল এন্টি ক্লক ওয়াইজ, ঠিক আছে? এন্টি ক্লক মানে কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটার ডিরেকশনটা যেখানে আমার দেওয়া ছিল। তো এটা হচ্ছে x, এটা হচ্ছে y, আর আমরা এই যে এখানে যখন কাজ করেছিলাম, এটা ছিল x ইকুয়াল a, আর এখানে ছিল x ইকুয়াল b। এখন ডিরেকশনটা একটু খেয়াল করতে হবে, নিচেরটা হচ্ছে f1 আর উপরেরটা হচ্ছে f2। একটু লক্ষ্য করুন, এই যে f1 যে আছে, এর ডিরেকশনটা কিন্তু এই যে এই বরাবর এই দিকে, তার মানে a থেকে b এর দিকে, এই যে a থেকে b এর দিকে। আর f2 ডিরেকশনটা দেখেন এই দিকে, মানে f2 ডিরেকশন কিন্তু যে এই দিকে আসতেছে, এই যে, তার মানে কি f2 ডিরেকশনটা এই দিকে চলে আসছে, মানে b থেকে a এর দিকে আসতেছে, তাহলে উল্টা হয়ে গেল। তো উল্টা হয়ে গেলে তো হবে না, আমাদেরকে আসলে একই ডিরেকশনে এটা রাখতে হবে। সেটার জন্য আমরা কোনো না কোনো ভাবে এই ডিরেকশনটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা এখানে যে এই আপার লিমিট এবং লোয়ার লিমিটটা চেঞ্জ করে এখানে b থেকে a পর্যন্ত দিয়ে দিব। তার মানে কি আমাদের এটা এখানে b হবে আর a হবে, আমরা ডিরেকশনটা জাস্ট আমরা চেঞ্জ করে দিলাম আর কি। তো এই যে আমরা চেঞ্জ করে দিলাম, এই চেঞ্জ করার জন্য সামনের চিহ্নটা সবসময় মাইনাস হয়ে যাবে, যেহেতু আমরা এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা স্থান বিনিময় করে ফেলেছি। তো এটা হচ্ছে এই ব্যাপার। এখন আমরা এই সবটা থেকে মাইনাসটা কমন নেব, যদি মাইনাস কমন নেই তাহলে এখানে থাকবে a থেকে b পর্যন্ত p অফ x, f1 dx, মাইনাস হবে ইন্টিগ্রেশন b থেকে a পর্যন্ত p অফ x, f2 dx। এখন একবার লিমিটটা এই যে f, এই যে p, এই p এর x f1 এর লিমিটটা একবার হচ্ছে a থেকে b পর্যন্ত, আরেকবার হচ্ছে b থেকে a পর্যন্ত। ব্যাপারটা এরকম, আমি ধরলাম এটা হচ্ছে a, এটা হচ্ছে b। এই যে a থেকে b পর্যন্ত, একবার a থেকে b পর্যন্ত, আরেকবার b থেকে a পর্যন্ত, তার মানে কি এই যে b থেকে a পর্যন্ত, তার মানে এই লুপটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। একবার a থেকে b পর্যন্ত, আরেকবার b থেকে a পর্যন্ত, এটা a এটা b, তার মানে কি a থেকে b, b থেকে আবার a, এই পুরো লুপটা কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে। যার কারণে আমরা এখানে লিখতে পারি যে মাইনাস ক্লোজড ইন্টিগ্রাল, এই যে ক্লোজ ইন্টিগ্রাল c, এই যে পুরো এই ক্ষেত্রটা ছিল c একটা সরল বক্ররেখা, এটা এখন ক্লোজ হয়ে গিয়েছে, সেজন্য আমরা লিখেছি ক্লোজ ইন্টিগ্রাল c। আর যে p এই যে আছে, এই p এর পরিচয়টা আমরা এখন শুধু p লিখলাম, আর এর সাথে যে p f1 f2 আছে, এটার এখন আমরা আমাদের লেখার প্রয়োজন নাই, পাশে ছিল dx, আমরা যে এখানে দিয়ে দিতে পারি dx। তো মাইনাস ক্লোজড ইন্টিগ্রাল c p dx। আর এই পাশে ছিল কি, আমরা যখন শুরুতেই লিখেছিলাম এই যে এইটা সমান কিন্তু এটা লিখেছিলাম, আমরা এটাকে যে এই জায়গায় লিখতে পারি, এইদিকে ডাবল ইন্টিগ্রাল del p ডিভাইডেড বাই del y del dx
ডিওয়াই। ব্যাপারটা কিন্তু এরকমই ছিল যে এইটা সমান এইটা, তারপরে এই পাশে লিখেছি, এখন বাম পাশে কিন্তু যে এটা রয়ে গিয়েছে। তো বাম পাশে যদি এটা রয়ে যায় তখন আমরা এখানে লিখতে পারি যে ডাবল ইন্টিগ্রাল ডেল পি ডিভাইডেড বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই ইকুয়াল কিন্তু আসছে যে মাইনাস ক্লোজড ইন্টিগ্রাল সি পি ডিএক্স। তো এটাকে আমরা সবশেষে এভাবে লিখতে পারি যে সুতরাং এই মাইনাসটাকে যদি আমরা এই পাশে পাঠাই দিই তাহলে এই ওই পাশে থাকবে কিন্তু ক্লোজড ইন্টিগ্রাল সি পি ডিএক্স ইকুয়াল হবে ডাবল ইন্টিগ্রাল ডেল পি ডিভাইডেড বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। এই যে এটার সাথে যে মাইনাস ছিল আমরা এই যে এই পাশে এই মাইনাসটাকে পাঠিয়ে দিলাম, অর্থাৎ উভয় পাশে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিলাম। তো এই যে আমরা একটা মান পাইলাম ক্লোজড ইন্টিগ্রাল সি পি ডিএক্স ইকুয়াল মাইনাস ডাবল ইন্টিগ্রাল অফ আর, এখানে অবশ্যই আর ছিল, এখানেও ছিল। তো ডাবল ইন্টিগ্রাল আর ডেল পি ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই, এটাকে আমরা 1 নং ইকুয়েশন ধরলাম, এটা আমাদের প্রয়োজন আছে। তো এখন আমরা এটা মুছে এখন দ্বিতীয় শর্তের জন্য আমরা কাজটা করব। তাহলে আমি শুধু 1 নংটা রেখে বাকি সবটা মুছে দিচ্ছি। এখন আমরা এই জায়গায় লিখব দ্বিতীয় শর্তের জন্য, এই যে এই 2 নং শর্তের জন্য। 2 নং শর্তের জন্য আমরা প্রথমে কি করেছিলাম, এই যে এই সেকেন্ড পার্টটা কিন্তু লিখেছিলাম, আপনাদেরকে বলেছিলাম। এখন আমরা এই ফার্স্ট পার্টটা নিয়ে কাজ করব। তার মানে এই যে ডাবল ইন্টিগ্রাল অফ আর, এখানে আছে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এক্স, এর সাথে গুণ হবে ডিএক্স ডিওয়াই। এইটার সমান আমরা লিখতে পারবো এইভাবে, এই যে ডেল এক্স এর সাথে ডেল এক্সটাই আছে, তার মানে আমরা লিখলাম ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এক্স ডিএক্স, এটাকে ক্লোজ করে দিয়ে পাশে দিলাম ডিওয়াই। তার মানে এখানে কিন্তু আমাদের আরেকটা ইন্টিগ্রেশন চিহ্ন হবে। তো এই যে এই dx এর জন্য ইন্টিগ্রেশন চিহ্ন হচ্ছে এইটা, আর dy এর জন্য ইন্টিগ্রেশন বা লিমিটিং জায়গাটা হচ্ছে কিন্তু এই যে এটার জন্য। তো এখন আমরা এটাকে নিয়ে একটু কাজটা করব। তো এখানেও কিন্তু সেম আগের কথাই, এই যে কিউটা যে আছে কিউটাকে কিন্তু ddx মানে একবার অন্তরীকরণ, তারপর হচ্ছে আবার যুগজীকরণ। তো যুগজীকরণ করলে আবার সে আগের অবস্থায় কিউটাই ফিরে আসবে। তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এই কিউ এর পরিবর্তে আমরা কিউ অফ এক্স ওয়াই এটা লিখতে পারি, কারণ আমরা এখানে কিউ এর পরিচয়টা দিয়ে নিয়েছিলাম কিউ অফ এক্স ওয়াই, এটার সাথে হচ্ছে ডিএক্স আর পরে হচ্ছে ডিওয়াই। তাহলে ডিওয়াই এর জন্য ইন্টিগ্রেশন চিহ্ন হচ্ছে এটা। এখন দ্বিতীয় শর্তের জন্য এই ডিওয়াই, ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে সি থেকে ডি পর্যন্ত, ওয়াই এর লিমিটটা হচ্ছে সি থেকে ডি পর্যন্ত, ঠিক আছে। আর এই যে ডিএক্স, এই এক্স এর জন্য ভ্যালুটা হচ্ছে জি1 থেকে জি2 পর্যন্ত। তাহলে এখানে হবে জি1 অফ ওয়াই আর এখানে হবে জি2 অফ ওয়াই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ব্যাপারটা এখন আমরা এটাকে একটু কাজ করি। তো ইন্টিগ্রেশন সি থেকে ডি পর্যন্ত, এখন আমরা এটার লিমিটটা বসিয়ে দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আছে কিউ। তো এখানে শুরুতে বলেছিলাম যে জিটা আসলে সবসময় এক্স কে ইন্ডিকেট করে, হ্যাঁ, জি অফ ওয়াই সবসময় এক্স কে ইন্ডিকেট করে, যে এক্স। তার মানে এই জির ভ্যালুটা যে আমরা এটা কিন্তু এক্স এর পরিবর্তে বসাবো, তাহলে এক্স এর পরিবর্তে আমরা প্রথমে আপার লিমিট বসাইতে হয়, তাহলে হবে জি2 কমা এই যে ওয়াই, নিয়ম অনুযায়ী মাইনাস দিতে হয়, মাইনাস দিয়ে তারপরে আবার কিউ, এখন লোয়ার লিমিট বসাইতে হবে, লোয়ার লিমিট হচ্ছে জি1 কমা ওয়াই, থার্ড ব্র্যাকেট ক্লোজ আর পাশে হচ্ছে ডিওয়াই। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা আরেকটু কাজ করি, তাহলে ইন্টিগ্রেশন সি থেকে ডি পর্যন্ত লিমিট। এখন আমরা একবার এই প্রথমটার সাথে আর একবার দ্বিতীয়টার সাথে গুণ করে দিব, তাহলে আমরা এই গুণের কাজটা এই পাশেই করতেছি। ইন্টিগ্রেশন সি থেকে ডি পর্যন্ত এই যে এই প্রথমটার সাথে গুণ করব, তাহলে কিউ জি2 কমা ওয়াই এর সাথে হবে ডিওয়াই মাইনাস ইন্টিগ্রেশন সি থেকে ডি পর্যন্ত কিউ জি1 কমা ওয়াই পাশে হচ্ছে ডিওয়াই। আমরা গুণ করে দিলাম। এখন বাকি কাজটুকু করি। তাহলে আমরা আবার যদি এরকম একটা চিত্র অঙ্কন করি, এখন এই চিত্রটাকে মুছে আমাকে একটু ভিন্ন ভাবে করতে হবে। তাহলে এখানে আমি চিত্রটা আবার অঙ্কন করতেছি। এটা হচ্ছে একটা ক্লোজড কার্ভ। এখন আমরা ওয়াই অক্ষ বরাবর এটাকে ছেদ করব। আগে করেছিলাম এক্স অক্ষের দিকে, এখন হচ্ছে ওয়াই অক্ষের দিকে। ডিরেকশন কিন্তু যে এইভাবে ছিল, এই দিকে, হ্যাঁ, এন্টি ক্লকওয়াইজ। তো এই পাশেরটা হচ্ছে আমাদের জি2, এটা, আর যে এই পাশের এটা হচ্ছে আমাদের জি1। তো এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখানে আমরা লিখেছিলাম এই যে এই বরাবর আমাদের ছিল y ইকুয়াল ডি, আর এই বরাবর আমাদের ছিল y ইকুয়াল সি। আচ্ছা, এখন একটু চিন্তা করুন, এই যে জি2 যে আছে এটা কিন্তু উপরের দিকে, ডিরেকশনটা কোন দিকে,
উপরের দিকে, ঊর্ধ্বমুখী, উপরের দিকে, তার মানে কি সি থেকে ডির দিকে, এই যে এই দিকে, হ্যাঁ এই যে এই বরাবর সি থেকে ডির দিকে ঊর্ধ্বমুখী, এটা হচ্ছে G2। এই যে G2 সি থেকে ডির দিকে, তার মানে এটা কিন্তু ঠিকই আছে। ইন্টিগ্রেশন সি থেকে ডির দিকে কিউ G2, y, এটা কিন্তু ঠিকই আছে, পাশে হচ্ছে dy। আচ্ছা, এখন আমরা G1 এরটা দেখব। তো এই যে G1 এর ডিরেকশন কিন্তু এই যে এই দিকে, নিচের দিকে, এই যে এই দিকে যাচ্ছে, তার মানে কি এই যে নিচের দিকে আসতেছে G1 এর ডিরেকশন। তো এই ডিরেকশনটা কি D থেকে C এর দিকে, D থেকে C এর দিকে, কিন্তু এখানে তো আসলে C থেকে D এর দিকে আছে। তো এই জন্যই আমাদের এটাকে চেঞ্জ করতে হবে, আমাদের এটাকে D থেকে C এর দিকে করতে হবে, কারণ এখানে যে D থেকে C এর দিকে আছে, D থেকে C এর দিকে নিতে হবে। আর তখন যে কিউ G1, y, পাশে হচ্ছে dy। এখন এটা চেঞ্জ করার জন্য, আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করার জন্য সামনে কি আসবে, একটা মাইনাস আসবে। এই যে মাইনাস দিলাম, আর আগে থেকে একটা মাইনাস যে এখানে ছিল, তাহলে এই মাইনাস মাইনাস এটা কিন্তু প্লাস হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন লক্ষ্য করুন, আমরা এই ইন্টিগ্রেশন যদি আবার এখানে এখন যে এরকম করে একটু দেখি, যে এটা হচ্ছে c আর এটা হচ্ছে d। তো একবার c থেকে d পর্যন্ত আর একবার d থেকে c পর্যন্ত, এই যে একবার c থেকে d পর্যন্ত আর একবার d থেকে c পর্যন্ত, এটা যদি c হয় এটা যদি d হয়, এই যে এরকম, তাহলে একবার c থেকে d পর্যন্ত আর একবার d থেকে c পর্যন্ত, তার মানে এই কার্ভটা কিন্তু ব্লক হয়ে গিয়েছে, ক্লোজড হয়ে গিয়েছে। তাহলে তার মানে আমরা এখানে একটা ইন্টিগ্রেশন চিহ্ন, সেটাকে আমরা যে এইভাবে ক্লোজড করে দিতে পারি, ক্লোজড কার্ভ c। আচ্ছা, আর এই যে কিউ আছে, এই দুইটা হচ্ছে কিউ এর ভিতরে, তাহলে আমরা শুধুমাত্র কিউটাকে লিখতে পারি, আর পাশে হচ্ছে dy, এই dyটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি। তো এটা হচ্ছে এটা, আর এর শুরুতে আসলে কি ছিল, শুরুতে কিন্তু এই যে বাম পক্ষে কিন্তু এটা ছিল, তার মানে আমরা এই যে এইটার সমান আমরা এই বাম পক্ষেটাকে লিখতে পারি, ডাবল ইন্টিগ্রাল অফ r ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এক্স ডিএক্স ডিওয়াই, এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিলাম। তো আশা করছি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন, বুঝতে না পারার আসলে কোনো কারণ নেই। এখন এই 1 নং এবং 2 নংকে আমরা যোগ করে দিব, তাহলে একটু মুছে আমি যোগ করে দিচ্ছি। তাহলে 1 এবং 2 আমরা যোগ করি, 1 + 2 implies that বাম পক্ষের সাথে বাম পক্ষ আমরা যোগ করব, তাহলে ক্লোজড কার্ভ C P dx প্লাস হবে ক্লোজড কার্ভ C Q dy ইকুয়াল, এটা ডান পক্ষ, ডাবল ইন্টিগ্রাল অফ r ডেল p ডিভাইডেড বাই ডেল y dx dy প্লাস, এখন এটা ডান পক্ষ, ডাবল ইন্টিগ্রাল অফ r ডেল q ডিভাইডেড বাই ডেল x dx dy। পরের লাইনটা আমরা এইভাবে লিখতে পারি, এই যে এখানে দুইবার আছে, আমরা একটা ক্লোজড কার্ভ C লিখে এই যে p dx প্লাস q dy, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, তাহলে আসলে এইটাই হয়ে গেল কিন্তু ইকুয়াল। এখানে ডাবল ইন্টিগ্রাল দুইবার আছে, আমরা একটা ডাবল ইন্টিগ্রাল অফ r লিখে ডেল p ডিভাইডেড বাই ডেল y প্লাস, আচ্ছা এটা কিন্তু প্লাস না, এটার আগে কিন্তু মাইনাস ছিল, এই যে এটার আগে মাইনাস ছিল, তার মানে যে এখানে মাইনাস, এখানে যেহেতু মাইনাস, তার মানে আমরা আগে এটাকে লিখি, তাহলে এখানে আমরা লিখছি ডেল কিউ আর নিচে হচ্ছে ডেল এক্স, এই যে এটাকে আগে লিখলাম, তারপর হচ্ছে মাইনাস, এই যে মাইনাস, এখন আমরা লিখব এই যে এটাকে ডেল পি ডিভাইডেড বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। এখন আর আমাদের নিচেরটা প্রয়োজন নাই, এটাকে মুছে নিচ্ছে, আমরা আপনাদের ক্লিয়ার করে বুঝতে পারবেন না, লেখাটা ক্লিয়ার বোঝা যাবে না, এটাকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিচ্ছি, এই পাশে হয়ে গেল। আমি আবারও বলছি, এই বাম পক্ষ যোগ করেছি, বাম পক্ষ এবং ডান পক্ষ যোগ করার পরে যেখানে দুইটা ক্লোজ কার্ভ ছিল, ক্লোজ ইন্টিগ্রাল C লিখার পরে যে p dx প্লাস q dy লিখে এটাকে ব্র্যাকেট করে দিয়েছি ইকুয়াল, এটা প্লাসের এটা হচ্ছে মাইনাস, তো প্লাসেরটাকে আমরা আগে লিখেছি, দুইটা ডাবল ইন্টিগ্রাল থেকে একটা ডাবল ইন্টিগ্রাল লিখে ডেল কিউ বাই ডেল এক্স, ডেল কিউ বাই ডেল এক্স লিখে তারপর লিখেছি যে মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই, যে মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই, এটাকে ব্র্যাকেট দিয়ে দুইটার সাথে ছিল dx dy আমরা পাশে দিয়ে দিয়েছি dx dy। তো এটাই হচ্ছে গ্রিনের উপপাদ্য, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো সবশেষে লিখে দিচ্ছি, সুতরাং গ্রিনের উপপাদ্যটি প্রমাণিত হইল। তো এটাই ছিল গ্রিনের উপপাদ্য। আমি আসলে খুব ভালো বুঝাতে পারি ব্যাপারটা এমন না,
তো যতটুকু পারি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি ভিডিওটি একবার দেখে পুরোপুরি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি একাধিকবার দেখবেন। যে জায়গাটা বুঝতে পারবেন না সেই জায়গাটা একটু পজ করে পেছনে টেনে নিয়ে আবার দেখবেন, তাহলে আশা করি ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো পরবর্তী পার্টে আমি আরেকটা উপপাদ্য গাউসের ডাইভারজেন্স যে থিওরেমটা আছে সেটা সলভ করে দিব এবং চেষ্টা করছি ক্যালকুলাস 2 এর প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ সকল এক্সাম্পল, গুরুত্বপূর্ণ সকল থিওরেম সলভ করে দেওয়ার জন্য। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার কোন বিষয়গুলোর প্রয়োজন রয়েছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি সেই অনুযায়ী পরবর্তী ক্লাসগুলো তৈরি করতে পারবো। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।